আপনারা জানেন যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং যেই ভাষণে এই সময়ের রাজনৈতিক দলগুলো তাদের যে দাবি দেওয়া নাগরিক সমাজের যে প্রত্যাশা সেটার অনেকাংশে তার এই ভাষণে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে গতকালকের ভাষণে আমরা এই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে বৃহৎ জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছিল এবং সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ ৮ মাস রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাব নিয়ে তারা মোটামুটি একটা ঐক্যমতে পৌঁছেছিল এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলসমূহ এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জাতির সামনে উপস্থাপন করেছিল। তারপরেও এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল, যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের যে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা, সেটার একটা মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছিলাম যে বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হয় এবং গণ অধিকার পরিষদ 2021 সালে তার প্রতিষ্ঠা লগ্নেই এই কথাটি বলেছিল, 21 দফা কর্মসূচিতেও বলেছিল এবং উচ্চকক্ষ হবে রাজনৈতিক দলসমূহের প্রাপ্ত ভোটের অনুপাতে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে। যদিও এখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা ছিল, বিএনপির এখানে ভিন্ন মত ছিল, কিন্তু সরকার অধিকাংশের মতকে প্রাধান্য দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ আনুপাতিক হারে সেটি এই জুলাই জাতীয় সনদ সেখানে রেখেছেন এবং যেখানে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে কার্যত একটা জোরালো অবস্থান নিয়েছিল, সেখানেও আবার বিএনপির ধরেন নোট অফ ডিসেন্ট ছিল এবং আমরাও মনে করেছিলাম যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই সরকারের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো নির্বাচন এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। কারণ সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন কমিশনের ঘোষণার রোডম্যাপ অনুযায়ী তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজানের পূর্বেই তারা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চায় এবং তারই অংশ হিসেবে তারা ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে তারা জাতীয় নির্বাচনের তফসিল দিতে চায়। তো তাহলে তো 1 মাস সময় নাই। কাজী এই সময়ের মধ্যে এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব। এটি সম্ভব হতো যদি আরও 2 মাস, 3 মাস, 4 মাস আগে এই গণভোট আয়োজন করা যেত। সেক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ কিংবা সরকারকে সেই প্রেক্ষাপট বুঝে তখন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তিসমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। তাই আমরা চাই না যে কোনো অজুহাতে, কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক। যেই কারণেই আমরা বারবার জোর দিয়েছি যে জুলাই সনদও যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দলসমূহের একটা দাবি, জাতীয় নির্বাচনের দাবি। তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়। তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে এবং গণ অধিকার পরিষদ কিন্তু প্রেক্ষাপট বুঝে, আপনারা যদি আমাদের বক্তব্য লক্ষ্য করেন, আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে এই জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করাটাই এই মুহূর্তে বাস্তবসম্মত। কাজে একদিকে উচ্চকক্ষে পিয়ার
পিয়ারের দাবিতে অনেকের খুব জোরালো অবস্থান ছিল। আবার এইদিকে আপনার জাতীয় সংসদের একই দিনে গণভোট এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে রাজনৈতিক দলসমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে। একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরও পরিষ্কার করেছে। কাজে এই ক্ষেত্রে আমরা এইটুকু আশ্বস্ত হতে পেরেছি অন্তত বোধহয় জাতীয় নির্বাচন নিয়ে, মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নাই। কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে, এই নির্বাচন ভণ্ডুল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে, রাজনৈতিক দলসমূহের কারণে। কারণ নিশ্চয়ই আমাদের সকলের সামনে সেই অতীতের দৃষ্টান্ত আছে। সেই 1/11-এর পূর্বে, নির্বাচনের 11 দিন পূর্বে, যখন সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রার্থীরা রাজনীতির মাঠে প্রচারণা গণসংযোগে ব্যস্ত, মাত্র 11 দিন আগে কিন্তু 1/11 তৈরি হয়েছিল। এই অভিজ্ঞতা রাজনৈতিক দলসমূহের মাথায় রাখতে হবে। এই মুহূর্তে যদি নির্বাচনের আগে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা দেখতে পেয়েছি, এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রধান কালপ্রিট, প্রধান খলনায়ক, ভিলেন শেখ হাসিনার এবং তার দোসরদের রায়কে ঘিরে এই 13 তারিখ তথাকথিত লকডাউন এবং তার পূর্বে রাতে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য ঢাকার স্কুলের সামনে ককটেল নিক্ষেপ, যাত্রীবাহী বাসে আগুন এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নাশকতা করা, যেই নাশকতা এবং অগ্নিসংযোগ এই সাইকোপ্যাথ শেখ হাসিনা এবং তার দোসরেরা গত 16 বছর করেছিল বিরোধী দলের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করার জন্য, বিশ্ববাসীর সামনে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য। আজকে পরিষ্কার হয়েছে যে গত 16 বছরে এই নাশকতা যে আওয়ামী লীগ করেছিল, সাইকোপ্যাথ হাসিনা করেছিল, তার নির্দেশও হয়েছিল, এটি আজকে পরিষ্কার। আজকে আপনার মানুষকে হত্যা করে তার লাশের টুকরো হাইকোর্টের সামনে ফেলা হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্কিত করার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলসমূহের যেই শক্ত ভূমিকা রাজপথে থাকার, সেটি আমরা দেখছি না। বরঞ্চ তারা আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগ তোষণের রাজনীতি করছে। এই আওয়ামী লীগ তোষণের রাজনীতি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে। তাই রাজনৈতিক দলসমূহকে আমরা পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের পূর্বে আপনাদের সকলের ঈমান সঠিক হওয়া দরকার, জাতির সামনে অঙ্গীকার করা দরকার। আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। আমরা পরিষ্কার করেছি যে যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার, সাধারণ কর্মী, যারা গত 16 বছরেও জনগণের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করে নাই, তাদের জন্য সকল দলের রাজনৈতিক দ্বার উন্মুক্ত। তারা রাজনীতি করবে, তারা এই দেশের নাগরিক। কিন্তু যারা গত 16 বছরে হত্যা, লুটপাট, গুম, খুন এবং জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। রাজনৈতিক দলসমূহকে পরিষ্কারভাবেই বলবো, এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর আমরা এই লকডাউন এবং এই আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে দুর্বলতা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন গতকালকে ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশীয় অস্ত্র তুলে দেওয়া হয়েছে। তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, গোপালগঞ্জে স্লোগান দিচ্ছে, এমনকি অস্ত্র হাতেও অনেকে মিছিল মিটিং করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে? ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে, এই জুলাই গণ অভ্যুত্থানে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। তা আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে? গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে তো 2-1টা টিয়ার শেল ছাড়া যেত, তাদেরকে ছত্রভঙ্গ করা যেত। বরঞ্চ আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছুটা অসহায়ত্ব প্রকাশ করেছে। এই অবস্থা যদি চলতে থাকে, এই ঘটনার যদি আরও পুনরাবৃত্তি ঘটে, তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের শক্ত ভূমিকা প্রয়োজন।